নমস্কার, আমি পায়েল। আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আমার গল্প পাঠ কেমন লাগছে আপনাদের? আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প। আজ আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা গল্প কাটা পেরেক। শুরু করছি আজকের গল্প পাঠ। খুব দরকারি একটা চিঠি খুঁজছিলাম, জরুরি চিঠি। বিশেষ কারণে যেতে হবে এক জায়গায়, অথচ তারিখটা মনে পড়ছে না। ওদিকে চিঠিটাও হাওয়া, গেল কোথায়? কোনো চিঠিপত্র এলে তার সম্পর্কে যা করণীয় যতক্ষণ করা না হয় টেবিলের উপরেই তো ফেলে রাখি। অবশ্য 2-4 দিনেই টেবিলে অনেক জঞ্জাল এসে জুটেছে, যেমন জোটে, চাপা পড়ে গেছে তাতে। তাই খুঁজে খুঁজে অস্থির হচ্ছি। জঞ্জাল জিনিসটার বৃদ্ধি শক্তি যে কি আশ্চর্য! চোখের সামনে দিয়েই যে কেমন করে নিঃশব্দে কলায় কলায় বেড়ে 16 কলায় পৌঁছয়। না, আমি রাস্তার জঞ্জালের কথা বলছি না, সে তো বহুজনের অবদান। আমি আমাদেরই নিজের ঘরের ড্রয়ার আলমারি, টেবিল সেলফ, তাকগদির তলা এদের কথা বলছি, যেখানে অহরহই কি অনায়াস কৌশলে এই বাড়ন্তর কাজ চলে। চিঠিটাকে টেবিলে পাই না, আর পাই না বলেই দরকারটা ক্রমশই গুরুতর মনে হতে থাকে। উদ্ভ্রান্ত হয়ে খুঁজতে থাকি। যেখানে তার যাবার কোনো কারণ নেই সেখানেও হাতড়াই, লণ্ডভণ্ড করে মরি। কিন্তু মরাই সার। দেখছি সর্বত্রই জঞ্জালের স্তূপ। অর্থাৎ যা অপ্রয়োজনীয়, যা কোনো দিন দরকার হবে না, সেই সবই জমেছে স্তরের পর স্তর। ড্রয়ারেই কি তুলে রেখেছি তাহলে? এই ভেবে গোছা গোছা করে টানছি যা সব জমানো আছে। কিন্তু যা হাতে উঠে আসছে তা হচ্ছে অতি পুরনো পোস্টকার্ডের রাশি হয়ে যাওয়া সভা সমিতির আমন্ত্রণপত্র, ইলেকট্রিকের পচা বিল, হরিণঘাটার দুধের বাতিল কার্ড, রেশনের রসিদ, বারোয়ারি পুজোর স্মারক পুস্তিকা, ভোটের হ্যান্ডবিল্ড, রিক্রিয়েশন ক্লাবের ফাংশনের সূচিপত্র, সিনেমা থিয়েটারের প্রোগ্রাম, আর বহুবিধ সওদার ক্যাশ মেমো, পায়ের জুতোর থেকে মাথার তেলের পর্যন্ত। হাতে উঠে আসে না শুধু সেই জরুরি চিঠিটা, যাকে খুঁজছিলাম। অতি গোছালোদের কি হয় তা আমার জানা নেই। আমার সব সময় এরকম হয়। হয়তো আপনাদেরও কারো কারো হয়, হয় এদের ওদের তাদের। কারণ আমরা নিজেদেরকে ঘিরে ঘিরে জঞ্জালের বৃত্ত রচনা করে বসে থাকি। কোনটা ফেলবার আর কোনটা রাখবার তার সিদ্ধান্ত নিতে দেরি হয় বলেই এই কাণ্ড। যা দেখার পরই ছেঁড়া কাগজের ঝুড়িতে ফেলবার কথা তাকে তুলে রাখি, থাক যদি পরে দরকার হয় ভেবে। অতএব দরকারিটাই যায় কোথায় হারিয়ে। তা নইলে 2-4-7-10 বছর আগে সব চিঠিপত্র কাগজ টাগজ আত্মপ্রকাশ করছে, অথচ এই কদিন আগে আসা চিঠিটা নোপাত্তা। ড্রয়ারটার খুলে কয়েকটা মরচে পড়া পেপার ক্লিপ আর তোষ্য মরচে পড়া একটা সরু কাঁটা পেরেক অনন্ত শয়ানে শায়িত রয়েছে। টুক করে ফুটে গেল সেটা আঙুলের ডগায়। ওগুলো ফেলে দেবার জন্য ড্রয়ারটাকে উপুড় করলাম, আর করার সঙ্গে সঙ্গেই হলদে হয়ে যাওয়া একখানা ডাকের খাম পড়ল তার থেকে। এটা আবার কোথায় আটকে ছিল? ঠিকানায় হাতের লেখাটা কার? পরিচিত বলে তো মনে হচ্ছে না। বেশ স্পষ্ট গোটা গোটা অক্ষর। কার চিঠি? মুখ খোলা খাম। চিঠিটা টেনে বার করলাম। সঙ্গে সঙ্গে সন্দেহের নিরসন হলো। চিঠিটা আমাদের গ্রামের জ্ঞাতি সুবল কাকার। ভিতরের লেখাটা নিজে মোড়ে পিটে লিখলেও ঠিকানাটা বোধহয় কোনো মুক্তাক্ষর হাতের কাছে আবেদন করে লিখিয়ে নেওয়া। প্রথম লাইনেই লেখা, স্নেহাস্পদেষু, আজ দীর্ঘদিন যাবৎ রোগশয্যায় পড়িয়া আছি। চলৎ শক্তি নাই, পত্র লিখিবার ক্ষমতাটুকুও নাই।
তথাপি বহু কষ্টে আজ এই পত্র লিখিতেছি। তোমার কাছে আমার লজ্জা শরম নাই, কারণ জানি তুমি চিরদিনই তোমার সুবল কাকাকে ভালোবাসো। চিরদিন? বুকটা একটু ধক করে উঠল। তারপর সামান্য কৌতুকের হাসি মুখে ফুটে উঠল। হায় অবোধ গ্রাম্য বৃদ্ধ! অহেতুক ভালোবাসা কি কখনো চিরদিন টিকে থাকে? ভালোবাসা যখন প্রয়োজনের সঙ্গে গাঁট ছড়া বাঁধে, তখনই শুধু তার মধ্যে চিরদিনের প্রতিশ্রুতির বীজ নিহিত থাকে। অহেতুক ভালোবাসার স্থায়িত্ব সম্পর্কে বিশ্বাসী হয় শুধু এই রকম অবোধরাই। তবু মনটা ধকধক করতে লাগলো, কারণ কোনো একদিন ওই সুবল কাকা নামের মানুষটিকে সত্যি ভালোবাসতাম। ছেলেবেলায় যখন আমরা গ্রামের বাড়িতেই থাকতাম, তখন আমাদের ছোটদের দলের চোখে সুবল কাকা ছিলেন হিরো। সুবল কাকা অনায়াসে গাছে উঠে গিয়ে গাছের মগডাল থেকে ফুল ফল পেরে দিতে পারেন। সুবল কাকা সাঁতার দিয়ে দিঘির এপার ওপার হতে পারেন। সুবল কাকা ঘুড়ির মাঞ্জা দিয়ে দিতে পারেন, মাটির ভেপু বানিয়ে দিতে পারেন। অভিভাবকদের অনুমতি আদায় করে নিয়ে বাল্যখিল্য বাহিনীকে গরু তাড়ানোর পদ্ধতিতে তাড়িয়ে তাড়িয়ে মেলার মাঠে যাত্রা দেখতে নিয়ে যেতে পারেন। এবং সর্বোপরি আকর্ষণীয়, সুবল কাকা অপূর্ব বাঁশি বাজাতে পারেন। শুধু যে আমাদের অবোধ ভালোবাসার মনে অপূর্ব মনে হতো তা নয়, বড়রাও পর্যন্ত বলতেন সুবলের বাঁশি যেন ডেকে কথা কয়। বলতেন, সুবল আমাদের বোধহয় পূর্বজন্মে কেষ্ট ছিল, এ বাবা একেবারে শ্রীকৃষ্ণের বাঁশি। সুবল কাকার এক ঠান্ডি ছিলেন। তিনি ফোকলা দাঁতে রহস্যের হাসি হেসে বলতেন, কলিযুগে তো আর শ্রীরাধিকা নেই দাদা, এই বুড়ি ছুটে এলো বাঁশির টানে। গ্রামের মধ্যে সুবল কাকা ছিলেন যেন এক আশ্চর্য দীপ্তি, যেন একখানি অফুরন্ত প্রাণ প্রবাহ। বিশেষণগুলো অবশ্য এখনকার। যখন দেখেছি তখন তো আর এসব শব্দের মানে জানতাম না। শুধু জানতাম পাড়ার 5 থেকে 20 সব বয়সেরই ছেলেমেয়ের তিনি বন্ধু, যাকে বলে প্রাণের বন্ধু। আমারও তখন সুবল কাকার প্রতি এক তীব্র আকর্ষণ, তীব্র ভালোবাসা। কিন্তু সেটা তো আর চিরদিন থাকতে পারে না। হয়তোবা গ্রামেই থেকে গেলে ভালোবাসা একটি অভ্যাস থেকে যেত, কিন্তু গ্রামে থেকে যাওয়া হয়নি। চলে আসা হয়েছে শহর কলকাতায়, যেখানে উন্নতির সিঁড়ি গড়ে গড়ে সৌভাগ্যের স্বর্গে উঠবার স্কোপ আছে, যেখানে হাতের কাছে সেই সিঁড়ি গড়বার মাল মশলা জোটে। গ্রাম কাদের জন্যে? যারা জীবনে ব্যর্থ তাদের জন্যে। সুবল কাকা রয়ে গেলেন তাদের দলে। স্বাভাবিক নিয়মেই সুবল কাকা নামের সেই উজ্জ্বল দীপ্তিটি জলের আলপনার মতো মন থেকে মুছে গেল। কখনো সখনো গ্রামে গেলে সৌজন্যের হাসি হাসতে হয়, কখনো একটা পোস্টকার্ডে কুশল চাইতে হয়। সময় তাও থেমে যায়। এখানেই মোহময়ী কলকাতার কত আকর্ষণ। ছেলেবেলায় কোনো এক অখ্যাত গ্রামের মেঠো পথে কে কবে বাঁশির সুরে মন কেড়েছিল, সে কথা আবার কে মনে রাখে? তাই সুবল কাকার ওই প্রায় দুষ্পাঠ্য হাতের রেখায় লেখা চিরদিন ভালোবাসার উল্লেখে একটু কৌতুক হাসি না হেসে পারলাম না। তবু মনটা একটু বিষণ্ণ হলো বই কি। অবোধ বিশ্বাসের একটা ভার আছে। পাতা উল্টোলাম। লাইন বাঁকা চোরা, অক্ষর ভাঙা ভাঙা, তবু পড়তে পারছি, কারণ এ অক্ষরের সঙ্গে একদা তো পরিচয় ছিল। সুবল কাকার হাতেই বাড়ির সবকটা ছেলেপুলের অক্ষর পরিচয়। তাই পড়ে চলি। এই রোগগ্রস্ত অবস্থায় অবিরত তোমার কথাই মনে পড়ে। দেখিতে ইচ্ছে হয়,
কিন্তু এখন আর এমন শক্তি নাই যে সেই ইচ্ছা পূর্ণ হয়। তোমার কত কাজ, কত ব্যস্ততা, তোমাকে তো আর বলিতে পারি না যে একদিন আসিয়া দেখিয়া যাও। আজ তোমাকে অন্য একটি কথা লিখিতেছি, তুমি কিছু মনে করিবে না বলিয়াই লেখার সাহস। অপদার্থ পুত্রের পিতা হইবার মতো বিড়ম্বনা আর নাই। কমলকে বহুবার বলিয়াছি একবার তোমার কাছে যাইতে, কিন্তু রাজি হয় না, বলে বড়লোকের বাড়ি যেতে পারবো না। তুমি যে তেমন নও উহাকে বুঝাইতে পারি না। এখন এক সমস্যা, ডাক্তার ডাকিবার সামর্থ্য হয় তো পথ্যের হয় না, পথ্যের জোগাড় হয় তো ঔষধের দাম দেওয়া কঠিন হইয়া উঠে। সম্প্রতি ডাক্তার যে টনিক ঔষধের প্রেসক্রিপশন দিয়াছেন, সে ঔষধ নাকি এখানে দুষ্প্রাপ্য। জানি না কমল আমাকে উহাই বুঝাইয়া রাখিয়াছে কিনা। আমি তাই চুপি চুপি প্রেসক্রিপশনটি তোমাকে পাঠাইতেছি। তুমি অবিলম্বে এই টনিক ঔষধ 2 বোতল কিনিয়া পার্সেলে পাঠাইয়া দাও। মনে জানিও, ইহা কেবলমাত্র সুবল কাকার প্রাণ রক্ষার জন্যই নয়, মান রক্ষার জন্যও বটে। আমার অপদার্থ পুত্রটি দেখুক, তাহার রুগ্ন অশক্ত বৃদ্ধ পিতা তাহার কাছে মূল্যহীন হইলেও সকলের কাছে নয়, মূল্যবান ব্যক্তিও তাহাকে মূল্য দেয়। আশা করি তোমাদের কুশল। ঈশ্বরের কাছে সর্বদাই তোমার মঙ্গল কামনা করি। ইতি নিত্য আশীর্বাদক, তোমার সুবল কাকা। খামটা ছাড়তে তার মধ্যে থেকে টুক করে একটা পাট করা কাগজ মাটিতে পড়ে গেল। সেই প্রেসক্রিপশন, অতি সাধারণ একটা টনিকের নাম লেখা, দুষ্প্রাপ্য নয়। অবশ্য তারিখের হিসেবে বছর 2 আগের ব্যাপার। কি জানি কি ছিল তখন বাজারের অবস্থা। সব জিনিসই তো লুকোচুরি খেলে। কিন্তু কাগজের টুকরোটা হাতে নিয়ে ভাবছি, এটা কি আমি দেখেছিলাম? চিঠিটা কি আমি পড়েছিলাম? স্মৃতির উপর হাতুড়ির ঘা মেরে মেরে মনে পড়াতে চেষ্টা করি। আস্তে আস্তে কুয়াশা সরে যায়, মনে পড়ে সবটা পড়িনি। পড়তে শুরু করে হাতের লেখা দুর্বোধ্যতায় সরিয়ে রেখেছিলাম, পরে সময় মতো পড়ে দেখব বলে। সে সময় আর হয়নি, কারণ তার উপরে দ্রুত হারে জঞ্জালের স্তর জমে উঠেছে। চাপা পড়ে গেছে ওই অবোধ বৃদ্ধের মান রক্ষার আবেদন। মানটা রক্ষা হয়নি সুবল কাকার, তাই হয়তো একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। কিন্তু চিঠিটা পড়া হলে মানটা রক্ষা হতো কি শুধুই ওই মুখ্য গ্রাম্য বৃদ্ধের, যাদের কাছে পৃথিবী এখনো শ্যামল, যাদের আকাশে এখনো চন্দ্র সূর্য ওঠে। তবে আর কি উঠেছে সেই চন্দ্র সূর্য? তারপরও কি পৃথিবীর শ্যামল থেকেছে ওর চোখে? জানার উপায় নেই। চিঠিটা হাতে নিয়ে বসে থাকি চুপচাপ। এখন কে কোথায় বলতে যাবে, সুবল কাকা এটা কিন্তু পুরোপুরি অগ্রাহ্য নয়, এটা ভুলে যাওয়া। তা নইলে তোমার এই আবেদনের মান রাখতে 20-25 টাকার 2 বোতল টনিক পাঠিয়ে দেওয়া কিছু অসুবিধে ছিল না আমার পক্ষে। দিতাম নিশ্চয়ই। পার্সেলও করতে হতো না। বলুদার ছেলে তো শনিবারে শনিবারে বাড়ি যায়, তার হাতেই দিয়ে দিতে পারতাম। কিন্তু এসব কথা আর বলা হবে না। সময় ছোটে, সব ভুল শোধরাবার সময় থাকে না। কদিন আগে সুবল কাকার সেই অপদার্থ পুত্র কমল পোস্টকার্ডের মাথায় কালো কালির বর্ডার টেনে লিখে জানিয়েছে, সময়োচিত নিবেদন, গত তারিখে আমার পরমারাধ্য পিতৃদেব, ইত্যাদি ইত্যাদি। শেষ করে লিখেছে,
আপনি শেষকৃত্যের দিন অবশ্য অবশ্য একবার আসবেন। বাবা আপনাকে বড়ই। সেই চিঠিখানায় খুঁজছিলাম, তারিখটা কিছুতেই মনে পড়ছে না। সব ঠেলে সরিয়ে রেখে দিলাম। বসে রইলাম চুপ করে। আঙুলের আগাটা চিনচিন করছে। সামান্য একটা কাঁটা পেরেকের খোঁচা, অথচ কেমন লাগলো আজকের গল্প পাঠ? আপনাদেরও মনে হচ্ছে তো? গল্পের নায়ক যদি শুরুতেই চিঠিটা পুরোটা পড়তো, যদি পরে পড়ব বলে ফেলে না রাখতো, তাহলে গ্রামের ওই সরল সোজা মানুষটার বিশ্বাস কখনোই ভেঙে খান খান হয়ে যেত না। সামান্য দুটো টনিক, যেটা তিনি মনের জোরে, ভালোবাসার জোরে, ছোটবেলার ভালোবাসার মানুষের কাছে চেয়েছিলেন, সেই টনিকটা তিনি পেতেনই। আর তার সঙ্গে পেতেন ভালোবাসার প্রতি বিশ্বাসটাকেও। যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও একটা অন্য গল্প নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন। নমস্কার।